দৈব চয়নের ভিত্তিতে একটি জরিপ তৈরি করেছে। সেই জরিপে তারা জানতে চেয়েছিল যে এই ৪৫ দিনে ইউনূস সরকারের উপরে মানুষ খুশি কিনা। প্রায় ১ লক্ষ মানুষের ভোটাভুটিতে যেটা দেখা যাচ্ছে যে ৫১% মানুষ খুশি নন। এটি একটি হতাশাজনক রেজাল্ট। ৪৫ দিনে যদি ৫১% মানুষ বলে আমরা খুশি নই, তাহলে ৬০ দিনে হবে ৬০% মানুষ বলবে আমরা খুশি নই, ৯০ দিনে অন্তত ৭০% মানুষ বলবে যে না, সরকার ভুল পথে পরিচালিত হচ্ছে। এই সমস্ত ঝুঁকি, এই ঝুঁকিগুলো তৈরি হচ্ছে এই কারণে তৈরি হচ্ছে যে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার অনেকগুলো গুরু দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিল। মানুষের প্রত্যাশার চাপটা অনেক বেশি, যেটা ডক্টর ইউনূস ১ সপ্তাহ আগে ডয়েচে ওয়েলের সাথে একটি সাক্ষাৎকারে নিজেই বলেছে যে মানুষ অনেক কিছুই তাদের স্বপ্ন, এবং স্বপ্নটা আকাশ ছোঁয়া। এই জন্যই অসন্তুষ্টির পরিমাণটাও অনেক বেশি। স্বপ্ন বেশি হওয়ারই কথা ছিল। স্বপ্ন বেশি বলেই তো বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটেছে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট। বাংলাদেশের আপামার জনসাধারণ, এমনকি ১৯৭১ সালে বাংলাদেশ যেদিন স্বাধীন হয় ১৬ই ডিসেম্বরে, সেদিনও সম্ভবত এত মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেনি, যেটা শেখ হাসিনার পতনে বিজয় উল্লাস করেছে। কিন্তু এই পতনের পরে প্রথম যেই কাজটি চলে আসে সেটি হলো যে এই সরকার কি করতে চায় আসলে। সংস্কার, দেশ পরিবর্তন, দ্বিতীয় স্বাধীনতা আমরা অনেকেই বলেছি আবেগের বশতী হয়ে, কিন্তু একটি জনগণের ম্যান্ডেটবিহীন অর্থাৎ নন পলিটিক্যাল, আমি ম্যান্ডেটবিহীন বলছি বলে আপনারা দ্বিমত পোষণ করবেন না। ম্যান্ডেট যেটি আছে সেটি হয়েছে, ম্যান্ডেট ছিল একমাত্র ম্যান্ডেট, সেটা হলো শেখ হাসিনার পতন। সরকার যে গঠিত হয়েছে, এই সরকার যদি বলা হয় যে এটা জনগণের ম্যান্ডেটের সরকার, এক অর্থে ঠিক আছে, কিন্তু জনগণ যতক্ষণ না পর্যন্ত তাদের নিজেদের পছন্দ মতো কোনো রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার পরিচালনার জন্য নির্বাচিত করছে, ততক্ষণ পর্যন্ত সেই সরকারকে ম্যান্ডেটের সরকার অন্তত বলা যাবে না। এটি হয়েছে একটা বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের সরকার। তো বিপ্লব আর গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের সরকারের মেয়াদ কতদিন, তারা কি করতে চায়, তারা জনগণের সামনে কি এই বিষয়গুলো খোলসা করেছে কিনা। আমি শুরুতেই বলেছি যে সরকার অজনপ্রিয় হচ্ছে, এটি মানুষের প্রত্যাশার বেলুন যেমন একটা দায়ী, কিন্তু সেই দায়ীটা কি শুধুমাত্র জনতার, নাকি সরকারের তরফ থেকেও কোনো ব্যর্থতা আছে? ব্যর্থতা যদি থেকে থাকে, একমাত্র ব্যর্থতা সেটা হলো এই সরকারের সামনে কোনো রোড ম্যাপ নেই। কতদিন তারা ক্ষমতায় থাকবে সেটি নিয়ে তারা পরিষ্কার নয়। আমরা নানানভাবে দেখতে পাচ্ছি যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কিছু লালায়িত লোলুপ দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে হয়তো কারো কারোর কথায়, এবং সেটাকে করতে যেয়ে তারা বলছেন সংস্কার যতদিন সম্ভব, যতদিন লাগবে ততদিন তারা ক্ষমতায় থাকবে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত না। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগত ভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। ডক্টর ইউনূসের এই বক্তব্য যথেষ্ট শুভঙ্করের ফাঁকি। কেন ফাঁকি সেটি নিশ্চয়ই আমি আলোচনায় বলবো। আমি একদম শুরুর দিকে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যখন বলছিলেন যে আমরা কতদিন ক্ষমতায় থাকব এটি নির্ভর করছে জনগণের সিদ্ধান্তের উপর, জনগণ যখন বলবে আমরা চলে যাব, আমি বলেছিলাম এটি একটি শুভঙ্করের ফাঁকির মতো প্রতিশ্রুতি। কেননা জনগণ যখন চাইবে তখন চলে যাবে, তার অর্থ সরকার কি বলতে চেয়েছে? জনগণকে আবার রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেটাই কি এই সরকার দেখতে চাচ্ছে? সেটাই যদি দেখতে চায় তাহলে তো আমরা বলতে পারি যে না, প্রতিবাদের কিছুটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়ে গেছে? অধ্যাপক সলিমুল্লাহ খান, যিনি শেখ হাসিনা পদত্যাগের দাবি প্রথম ব্যক্তি হিসেবে একেবারে প্রকাশ্যে তুলেছিলেন, সেই সলিমুল্লাহ খান সরকারের ৪৫ দিন পূর্তি উপলক্ষে একটা কথাই বলেছেন যে সরকার, এই ধরনের সরকার যদি নির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে তাদের কর্মপরিকল্পনা এবং কার্যকর দৃশ্যমান উন্নতি না দেখাতে পারে, তাহলে ১ বছরের বেশি সরকার সহ্য করবে না জনগণ। এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন? আমি তো অন্তত জানি না। তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো। আজ সংস্কার করতে যদি তাদের আরো ১৫ বছর লাগে, তাহলে কি তাদেরকে ১৫ বছর থাকতে দেবেন আপনারা?
তাহলে তাদের বলা উচিত এই সংস্কার কিন্তু কত দূর লাগে। আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর, এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর 1 বছর সহ্য করে, এর বেশি করে না। কারণ মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি। যদি 19বিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না, অন্তত অনেক মনীষী বলতেন না, কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই। আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে, বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে, অঘোষিত সরকার আছে, তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে, সেটা মালিকদের হতে পারে, এটা সেনাবাহিনীর হতে পারে, এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে, তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশিদিন থাকবে না। এখন ডক্টর ইউনূস যেহেতু সুশীলদের প্রতিনিধিত্ব করেন, ডক্টর ইউনূস যেহেতু সমাজের এগিয়ে থাকা এবং বিচক্ষণ শিক্ষিত মানুষদের মন মানসিকতা জানেন, তিনি হয়তো এইসব ভাইব পাচ্ছেন নানান দিক থেকে যে তার উপরে এই প্রত্যাশার যে চাপ, সেই চাপটা তৈরি হচ্ছে, এবং তার সরকারের অদক্ষতা এবং ম্যান্ডেট না থাকার কারণে, অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার কারণে এইসব যে সমালোচনা হবে তিনি বুঝতে পারছেন। এবং আমি বিশ্বাস করি এইটা অবিশ্বাস করার কোনো কারণ নেই যে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি, যিনি ব্যক্তি 84 বছর বয়স, কতদিন তার হায়াত আছে আমরা জানি না, উপরওয়ালা জানেন, সেই ব্যক্তি খুব দীর্ঘমেয়াদে ক্ষমতায় আঁকড়ে পড়ে থাকবেন, এই লালসা তার মধ্যে অন্তত যে নেই, সেটি আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। কিন্তু তারপরেও যেহেতু এই সরকারটি পরিচালিত হচ্ছে ছাত্রদের একাংশের প্রতিনিধিত্ব দিয়ে, এবং ছাত্রদের মধ্যে সমন্বয়হীনতা, তাদের পরিকল্পনার অভাব, আমি আগেই বলেছি যেহেতু শেখ হাসিনা কবে পড়বে, পড়ার পরে তাদের অগ্রাধিকার কি, শেখ হাসিনাকে ফেলা পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল, মানুষের পরিকল্পনা ছিল, ফেলার পরে সাধারণ মানুষের পরিকল্পনা ছিল ভোটাধিকার ফিরিয়ে আনা, নির্বাচন এবং অন্তত ভোট গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত করা। কিন্তু ছাত্রদের পরিকল্পনা কি ছিল? তারা যেটা বলেছে যেটি নতুন বাংলাদেশ, আমরাও বলছি নতুন বাংলাদেশ, সংস্কার করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, এই সবগুলোই যৌক্তিক দাবি। কিন্তু এই দাবিগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এই কাজগুলো কিভাবে ধাপে ধাপে করা যাবে, সেটার কোনো রোডম্যাপ তাদের সামনেও ছিল না। তাদের সামনে আন্দোলনের রোডম্যাপ ছিল, আন্দোলনের প্রত্যেকটা ধাপ ছিল, কিন্তু সরকারে গেলে কিভাবে প্রত্যেকটা ধাপে এক একটি কাজ তারা সম্পাদন করবে সেই পরিকল্পনা ছিল না বলেই আমরা দেখতে পাচ্ছি টানাপোড়েন। একটা হলো ডক্টর ইউনূস, তিনি হয়তো ব্যক্তিগতভাবে চান না বেশি দিন ক্ষমতায় থাকতে, কিন্তু ছাত্রদের একাংশ এবং সর্বোপরি এই ছাত্র এবং জনতার সরকারের পেছন থেকে যারা আছে সেনাবাহিনী, তাদের মোটিভ মতলব কি সেটি নিয়ে প্রশ্ন করাটা অবশ্যই যৌক্তিক প্রশ্ন বলেই আমি মনে করি, অন্তত রাজনীতির একজন প্রত্যক্ষদর্শী হিসেবে। কেননা আমরা এর আগে 2007 সালে এই ধরনের ঘটনা অবলোকন করেছিলাম। 2007 সালের সরকার আর এই সরকারের মধ্যে কি দুর্বলতা, কি তফাৎ, এবং কোথায় এই সরকার অনেক বেশি নাজুক 2007 সালের সরকারের থেকে